কুড়িগ্রামে নিজ ভূমে চিরনিদ্রায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। তিনি আরো কিছুকাল বেঁচে থাকলে আরো মূল্যবান রচনা তার কাছ থেকে আমরা পেতাম। তাকে এখন আমাদের ভালোবেসে যেতে হবে। বাংলাদেশ ভারতের আপত্তিতে পাকিস্তানে হচ্ছে না সার্ক সম্মেলন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে সিদ্ধান্ত, বলছে ঢাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে IAEA এর সহযোগিতা চায় বাংলাদেশ। ভিয়েনায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বিজ্ঞান মন্ত্রী। অভিষিক্ত মোসাদ্দেকের ব্যাটে মান বাঁচল বাংলাদেশের। 209 রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। দর্শক, আমন্ত্রণ নিউজ 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা এবং আমি ফারাবি হাফিজ। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আমি এসেছি, দেখেছি, কিন্তু জয় করতে পারিনি। নিজের পংক্তিমালায় এমন ব্যর্থতার কথা বললেও বাংলা সাহিত্যে অমরত্বের পথেই রয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। পরাণের গহীনের ভেতর যে মাটিকে বেসেছিলেন ভালো, মৃত্যুতে সেখানেই ঠাঁই হয়েছে এই মানুষটার। কুড়িগ্রামে সরকারি কলেজের প্রধান ফটকের পাশে চিরনিদ্রায় কবি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে বিকেলে কুড়িগ্রামে পৌঁছায় তার মরদেহ। শ্রদ্ধার ফুলে নিজ গায়ের ছেলেকে জানানো হয় শেষ বিদায়। নাজমুল ইসলাম নিশাতের সহযোগিতায় শুভ অঙ্কুরের প্রতিবেদন। লেখককে ফিরতেই হয় তার উৎসের কাছে। এর মাঝেই পূর্ণতা পায় সৃষ্টিকর্ম। যে কুড়িগ্রামের মাটি সব সময় আড়াল থেকে প্রেরণা জুগিয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে, সেই মাটি পরম মমতায় বুকে টেনে নিল তার সূর্য সন্তানকে। কুড়িগ্রামের একটি উপজেলার নাম নাগেশ্বরী। সেই নাম থেকেই প্রাণিত হয়ে কুড়িগ্রামের নাম দিয়েছিলেন জলেশ্বরী। এই জলেশ্বরী তার সৃজিত কল্পিত জনপদ, একই সঙ্গে বাস্তবেরও। কবি আর নেই। খবরটি শোনার পর থেকেই কুড়িগ্রামে শোকের কালো ছায়া। মাটির গর্ব, দেশ বরেণ্য এই লেখককে শেষবার এক নজর দেখার জন্য স্থানীয় সরকারি কলেজ মাঠে হাজির হাজারো মানুষ। বিকেল 4টার দিকে হেলিকপ্টারে কবি ফিরলেন তার জন্মস্থানে। প্রিয় কবিকে শ্রদ্ধা জানানো শেষে জানাজায় দাঁড়ালেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপরই কবির শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দাফন করা হয় তারই দেখিয়ে যাওয়া জায়গায়। এই কীর্তিমান মানুষটি সাহিত্য ও সংস্কৃতির সবকটি শাখায় ফলিয়েছেন সোনা। নুরুল দিনের কণ্ঠে পুরো জাতিকে ঘুম ভাঙানিয়া ডাক দিয়ে নিজেই চলে গেলেন বিরামহীন ঘুমের দেশে। শুভ অঙ্কুর, চ্যানেল 24। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ শামসুল হককে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং পেশাজীবীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন সব্যসাচী এই লেখক। শুরুতেই দেশের অন্যতম প্রধান এই কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। কবির হাতঘড়ির কাঁটা যদিও এখনো সচল, তবে সময়ের অন্য এক আলিঙ্গনে কাঠকফিনে কাশফুল রঙে ঢেকে রাখা কবির জীবন ঘড়ির কাঁটা যে নিথর নিষ্প্রাণ। কেন্দ্রীয় শহীদ মিনার, হাজারো বর্ণমালার পদচারণা যেখানে, সেখানে শেষ বিদায়ের অপেক্ষায় চিরনিদ্রায় শায়িত কবি অচিনপুরের যাত্রায়। হয়তো পরাণের গহীন ভিতরে জলেশ্বরীর গল্পের জলস্রোতে ভেসে লেখার বর্ণাঢ্য উঠোনে রক্তগোলাপ হয়ে আর ঘ্রাণ ছড়াবেন না কবি, তবু যেন কবির পায়ের আওয়াজ পাওয়া যায় স্তব্ধতার অনুবাদে। তাই তো নানা রঙের ফুলে রঙিন বর্ণমালার এই উঠোন। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
প্রথমে তার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। শোক ও ভালোবাসার ঋদ্দিক উচ্চারণ আর প্রার্থনায় এরপর শ্রদ্ধার অঞ্জলি যেন হাজার জনস্রোতের অসাধারণ মিছিলে ফুলে ফুলে ছেয়ে যায় কবির কফিন। একটা কবিতায় তিনি লিখেছেন, তোমার সন্তান দেখো আবার ফিরে এসেছে তোমার বাড়িতে, জননী তুমি দুঃখ করো না। তার অসাধারণ মেধা ছিল, অসামান্য কর্মশক্তি ছিল, সেইটি প্রয়োগ করে তিনি এমন লেখা লিখে গেছেন যেগুলো কালোজয়ী হবে। তার শিল্পকর্ম একই সাথে একটি রাজনীতির কথা বলতো। সেই রাজনীতি হচ্ছে দেশপ্রেম, সেই রাজনীতি হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা। শেষবারের মতো বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে এক নজর দেখতে ছুটে আসেন কবি, সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। বিষণ্ণতার বাঁশিতে তাদের কণ্ঠে ছিল বিয়োগের সুর। কাজ করতে করতেই তিনি চলে গেলেন। এটি আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে তিনি আরও কিছুকাল বেঁচে থাকলে আরও মূল্যবান রচনা তার কাছ থেকে আমরা পেতাম। গোটা বাঙালি জাতির মনন তৈরিতে কাজ করছে এবং চিরকাল যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এটা কাজ করে যাবে। তিনি এসেছিলেন রাজার বেশে, চলে গেলেন রাজার বেশে। তাকে এখন আমাদের ভালোবেসে যেতে হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় কবির নামাজে জানাজা। দুই হাতের করতলে যেখানে প্রার্থনা ছিল কবির বিদেহী আত্মার শান্তি কামনা। যদিও খেলার আমার খেলবেন না কলমকালিতে, শূন্যতার দীর্ঘ নিঃশ্বাস ফেলবে সাদা পৃষ্ঠাগুলো, তবুও এই চলে যাওয়া যেন প্রস্থান নয়। জনস্রোতের মিছিলে প্রতিটি হৃৎপিণ্ড ছুঁয়ে স্থির চিত্রের কাব্যকথা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। ভালোবেসেছিলেন দেশ, ভালোবেসেছিলেন মানুষ, আর তাই বিদায় বেলায় কবি ফিরে পেলেন তার চেয়েও বেশি। এপিটাফ কবিতায় সৈয়দ শামসুল হক লিখেছিলেন, আমি কে তা নাই বা জানলে, আমাকে মনে রাখবার দরকার কি আছে। তবে বিদায় বেলায় বন্ধু সুহৃদদের ভালোবাসার বারতা বলে সব্যসাচী এই লেখক এসেছিলেন, দেখেছিলেন, জয়ও করেছিলেন। কবিতার পংক্তিমালায় এই সব্যসাচী লেখক ভালোবেসেছিলেন পতাকার রং। বলেছিলেন, তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি, কপালে ওই টকটকে লাল টিপ, আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি। যদিও কবি চলে গেলেন, তারপরও রয়ে গেলেন মনের গহিনী। বিদায় বেলায় এই নাগরিক বন্দনায় পতাকার রঙেই সবার প্রার্থনা জুড়ে, তাই ভালোবাসা শ্রদ্ধার অনবদ্য অর্গান ছিলেন সৈয়দ শামসুল হক। অশ্রুসজল নয়নে প্রার্থনার যে উচ্চারণে ছিল, তার প্রতিটি লেখা, প্রতিটি বর্ণের অদ্ভুত ব্যঞ্জনা। কয়েকটি নাটক লিখে তিনি বাংলা সাহিত্যে বা বাংলা নাটকের সাহিত্যে জায়গা করে নিয়েছেন। গোধূলি বর্ণের পুত্র জন্ম দিয়ে ইন্ডিয়ান হতো, তাই ইন্ডিয়ান এম্পায়ার হতো না, গোধূলি বর্ণের পুত্র। যার সাহচর্যে সবসময় হাসি ফুটত বন্ধু সুহৃদদের চোখে মুখে, তার বিদায় ক্ষণে সিক্ত হৃদয়ের সেই চোখের কোণে জলের অদৃশ্য ধারা। আমাদের সাহিত্য সংস্কৃতির ভুবনের উজ্জ্বলতম নক্ষত্রের পতন হয়েছে গতকাল, এবং তার মধ্য দিয়ে আমাদের একটা গৌরবের অধ্যায়ের পরিসমাপ্তি হলো। প্রিয় বন্ধুটির সান্নিধ্য এই শেষবারের মতো, আর ছুঁয়ে দেখা হবে না কখনো। এই নির্মম সত্যটি জানা থাকলেও অন্তিম বিদায়ে মন ভারাক্রান্ত সবার। জীবনের 81টি বসন্তে কত কথা, কত স্মৃতি জমে আছে প্রিয় বন্ধুটির সাথে, আর তাই কবির মৃত্যুতে শোকাচ্ছন্ন সংস্কৃতির নীল আকাশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। তৈরি হচ্ছে পদ্মা সেতু, এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। আগামী নভেম্বরে ইসলামাবাদ সার্ক শীর্ষ সম্মেলন হচ্ছে না। সার্কের বর্তমান চেয়ার নেপালের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। এতে বলা হচ্ছে যে কোনো সদস্য রাষ্ট্র আপত্তি জানালে স্বয়ংক্রিয়ভাবেই সম্মেলন বন্ধ হয়ে যায়।
এ নিয়ে বাংলাদেশ তার ব্যাখ্যা জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে এ সম্মেলনে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এর আগে সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেয় ভারত, যাকে অনাকাঙ্ক্ষিত বলছে পাকিস্তান। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অন্যের উন্নয়নের সহযোগিতার প্ল্যাটফর্ম, তবে বিভিন্ন কারণে সেই লক্ষ্য আজও অধরা। শীর্ষ সম্মেলন কিংবা সংগঠনের বিভিন্ন কার্যক্রম প্রায় অনিয়মিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়িতে হামলার পর পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার ঘোষণা দেয় ভারত। উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের সম্পর্ক। এছাড়া বাংলাদেশে মানবতা বিরোধীদের বিচারের ক্ষেত্রে বরাবরই বিরোধিতা করে আসছিল পাকিস্তান। শীর্ষ মানবতা বিরোধীদের বিচারের রায় কার্যকর করার পর নিন্দা জানায় দেশটি। বাংলাদেশ এর তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানায়। ফলে দুদেশের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। এমন বাস্তবতায় নভেম্বরে হতে যাওয়া 19তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য রাষ্ট্রের সিদ্ধান্তের সাথে এর কোনো সম্পর্ক নেই। আঞ্চলিক সহযোগিতায় প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে যেরকম সম্পর্ক থাকা উচিত, আমরা একটি রাষ্ট্রের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অব্যাহতভাবে হস্তক্ষেপ করার প্রচেষ্টাকে আমরা বলেছি যে এটি এই ধরনের সম্মেলনের জন্য উপযোগী নয়। তবে আমরা এটার পাশাপাশি এটাও বলেছি যে সার্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রিজিওনাল কোঅপারেশন, কানেক্টিভিটি বা এই সার্বিক সহযোগিতার বিষয়গুলি বিশ্বাস করে এবং সময় সুযোগ যখন আসবে তখন বাংলাদেশ এখানে অংশগ্রহণ করবে। ভারতও জানিয়েছে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে অংশ নেবে না তারা। উড়ির সেনাঘাঁটিতে হামলা এবং আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি দেশের ইন্ধন সার্ক সম্মেলনের পরিবেশ নষ্ট করেছে। এই অবস্থায় ইসলামাবাদে অনুষ্ঠেয় 19তম সার্ক সম্মেলনে অংশ নেওয়া সম্ভব নয়। ফলে সংস্থাটির বর্তমান সভাপতি নেপাল জানায়, স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে গেছে 19তম সার্ক শীর্ষ সম্মেলন। আর ভারতের সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত বলছে পাকিস্তান। বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, কাঠামোর দুর্বলতার কারণেই এখনো সচল হতে পারেনি আঞ্চলিক এই সংস্থাটি। দক্ষিণ এশিয়াতে যে রাষ্ট্রগুলো আমরা আছি, আমরা মুখে সহযোগিতার কথা বললেও আমরা এখনো সহযোগিতার জন্য যে প্রাক ধারণাগুলো থাকা দরকার বা প্রস্তুতিগুলো থাকা দরকার, দুর্ভাগ্যজনকভাবে হলো সত্যি যে সেগুলো এখনো আমাদের মধ্যে তৈরি আমরা করতে পারি। ভারতীয় গণমাধ্যম বলছে, আফগানিস্তান এবং ভুটানও সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশ সহ 4টি দেশ ইসলামাবাদের সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে না চাওয়ায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বর্তমান চেয়ার নেপাল। নিয়ম অনুসারে আগেই জানিয়েছি, কোনো সদস্য দেশ অংশ নিতে না চাইলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় সার্কের শীর্ষ সম্মেলন। তবে সম্মেলন বাতিল না করে স্থগিতের সিদ্ধান্ত নেয় নেপাল, কারণ শ্রীলঙ্কা আর মালদ্বীপ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো আপত্তি জানায়নি। আঞ্চলিক বিভিন্ন চুক্তি এবং দেশগুলোর নিজস্ব স্বার্থের কারণে সার্কের প্রয়োজন ফুরিয়ে গেছে। সকালে রাজধানীতে বাংলাদেশ ভারত উন্নয়ন বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ইন্ডিয়ার প্রোটোকল মিনিস্টার ডক্টর বিবেক দেবরায়। তিনি জানিয়েছেন, ভারতের বিদেশ নীতি হচ্ছে সীমান্তকে সুরক্ষিত রাখা। এই জন্য প্রয়োজন এমন প্রতিবেশী বন্ধুর যে সীমান্ত দিয়ে সন্ত্রাসী জঙ্গিবাদ ভারতে রফতানি করবে না। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ABM মির্জা আজিজুল ইসলাম সেমিনারে বলেছেন যে দুদেশের রাজনৈতিক শক্তি কমিয়ে আনতে পারে বাণিজ্য বৈষম্য। তবে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। জবাবে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বলেছেন, দুই দেশের মাঝে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে সক্রিয় রাজনীতিতে জড়িত থাকলেও বিয়ের পর স্বামী বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া সহ ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রবাসে চলে যান তিনি। ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডে হারান পরিবারের সবাইকে। এর ৬ বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে হাল ধরেন আওয়ামী লীগের।
বর্তমানে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। কাজের স্বীকৃতি হিসেবে পান অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর জন্মদিনের সব অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। সারা বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। গত 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সংস্থাটির 60তম বার্ষিক সম্মেলন। এতে নিজেদের ইতিহাসের সবচাইতে বড় প্রতিনিধি দল নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রত্যাশা, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য IAEA এর সব ধরনের সহযোগিতা পাওয়া। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আরিফুল সাজ্জাদের একটি প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার জাতিসংঘের অনেকগুলো বিশেষায়িত সংস্থার প্রধান কার্যালয়। এই সেন্টারের সবচেয়ে বড় ভবন দুটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মক্ষেত্র। সারা বিশ্বের বাঘা বাঘা পরমাণু বিজ্ঞানীরা কাজ করে এখানে। গত 26 সেপ্টেম্বর থেকে এখানে শুরু হয়েছে পরমাণু শক্তি সংস্থার 60তম সম্মেলন। এতে অংশ নিয়েছে 168টি সদস্য রাষ্ট্র। স্বাধীনতার পরপরে 1972 সালে এই সংস্থায় যোগ দেয় বাংলাদেশ। এবার এই সর্বোচ্চ 19 সদস্যের প্রতিনিধি দল নিয়ে অংশ নিচ্ছে দেশটি। প্রথমবারের মতো নিজেদের কাজ জানান দেওয়ার জন্য একটি স্টলও সাজিয়েছে তারা। বিজ্ঞানমন্ত্রী বলছেন, IAEA ছাড়া কোনো পরমাণু প্রকল্প শুরু কিংবা পরিচালনা করা সম্ভব নয়। এরা তো প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখে তারপরে বলে যে এটা ঠিক হয়েছে, এটা হয় নাই, বা এটা এইভাবে করা উচিত। প্রত্যেকটা লেভেলেই করে, মানে বলতে গেলে তার একটা কনস্ট্যান্ট সুপারভিশন তাদের আছে এবং কনস্ট্যান্ট তারা তাদের এক্সপার্টিস কিন্তু তারা এই কাজে লাগাচ্ছে। প্রতিদিনই সদস্য রাষ্ট্রগুলো সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরছে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে অঙ্গীকারও করছেন তারা। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণের বিষয়টিও এখানে আলোচিত হচ্ছে বেশ। বিজ্ঞানমন্ত্রী আশা করছেন IAEA এই কাজে সব ধরনের সহযোগিতা করবে। প্রত্যেকটা ক্ষেত্রেই তো নিচ্ছি আমরা, কোনো বিশেষ বলে তো কোনো ব্যাপার না। এবং ওদের 19টা গাইডলাইন মানে এদের জন্য আছে। ইভেন প্রথম যারা করছে তাদের জন্য কতগুলো নিয়মকানুন তারা বেঁধে দিয়েছে এবং আমরা প্রত্যেকটা ফলো করছি। তো সুতরাং IAEA প্রতিটা লেভেলে কিন্তু আমাদের সাথে আছে এবং IAEA-কে বাদ দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার নতুন পরীক্ষা নিরীক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন সম্মেলনে অংশ নেয়া কয়েকটি বড় রাষ্ট্র। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সবসময় সদস্য রাষ্ট্রগুলোকে নৈতিক এবং কারিগরি সমর্থন দিয়ে থাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে সেই সহযোগিতা পেতে বেশ জোরে সোরে মাঠে নেমেছে বাংলাদেশ। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ভিয়েনা, অস্ট্রিয়া। দর্শক, এবার বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর জানাবো। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে স্মরণীয় অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের। তার ইনিংসের কল্যাণে 200 রান টপকাতে পেরেছে বাংলাদেশ। 209 রানের টার্গেটে ব্যাট করতে নামা আফগানিস্তানের সংগ্রহ 2 উইকেটে 21 রান। মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 45 রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুজনই আউট হন 20 রান করে। তবে ইনিংসের সর্বোচ্চ জুটি গড়েন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে আসে 61 রান। এরপর দ্রুত উইকেট পতনের মিছিলে যোগ দেন ব্যাটসম্যানরা। 54 রানে হারায় 7 উইকেট। লেগ স্পিনার রশিদ খান পরপর 2 বলে তাইজুল ও তাসকিনকে ফিরিয়ে হ্যাট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন, যদিও তাসকিনের আউট নিয়ে আছে প্রশ্ন। এরপরই রুবেল হোসেনকে নিয়ে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত 43 রানের জুটি গড়েন। মোসাদ্দেক অপরাজিত থাকেন 45 রানে। 45 বলে 4টি 4 ও 2-6 ছিল তার ইনিংসে। মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইভান ইকরাম। ইভান, আজ রান অপেক্ষাকৃত কম, আমাদের স্কোরটা বেশ কম, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? এই মুহূর্তে আসলে কিছু বলা সম্ভব নয়, কেননা হয়তো দ্বিতীয় ইনিংসে আমরা ছোট আমাদের যে সংগ্রহ সেটার বিপরীতে শুরুতেই 2টো উইকেট পেয়ে গিয়েছি। কিন্তু ঠিক আগের ম্যাচটার কথা যদি মনে করেন, গত ম্যাচেও প্রথম ওয়ানডেতে আমরা যেটা দেখেছিলাম 46 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু একটা বেশ শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের জন্য। তো আজকের এই ম্যাচটাতে সবাই জানে, সবাই বুঝে যে এই অবস্থান থেকে আসলে
বোলারদের ভালো করতে হবে, ফিল্ডারদের আগের দিনে যে ভুলগুলো ছিল, 3-4টি ক্যাচ মিস ছিল, সেই সুযোগগুলো আসলে দেওয়া উচিত হবে না আফগানিস্তানকে, তাহলেই ম্যাচ জেতাটা সহজ হবে। তবে একটা বিষয় একটু মাথায় রাখা জরুরি, যেহেতু আমরা আফগানিস্তানের যখন বোলিং করছিল এবং বাংলাদেশ দল ব্যাটিং করছিল সে সময় যেটি দেখেছি যে স্পিনাররা কিন্তু যথেষ্ট সফলতা পেয়েছেন, এবং সেই জায়গা থেকে বিবেচনায় আনলে আমাদের সাকিব আল হাসানকে দেখেছি 2টি উইকেট শুরুতেই তুলে নিতে, এবং বাংলাদেশ দলে আরও 3 জন মূলত স্পিনার রয়েছেন এবং তাদেরকে ভালো মতো যদি কাজে লাগানো যায়, অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত ভালো বল ঘোরাতে পারেন, হাত ঘোরাতে পারেন, এদিকে তাইজুল ইসলাম স্পেশালিস্ট স্পিনার রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ বিশেষ সময়ে দলের প্রয়োজনে অনেক বেশি কাজে আসেন। তো এইভাবে যদি বোলারদেরকে নিয়ন্ত্রিতভাবে বল করানো যায় এবং আসলে আফগানিস্তানকে প্রতি মুহূর্তে যদি চমকের সামনে রাখতে পারেন মাশরাফি, সেক্ষেত্রে হয়তো এই স্ট্র্যাটেজি কাজে দিতে পারে এবং সহজে বাংলাদেশ দল জিততে পারে। আরেকটা বিষয় সেটা বলতে চাই, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত, নতুন কোনো এক তারকার আসলে আমরা অপেক্ষায় ছিলাম বেশ কিছুদিন, এবং সেই অপেক্ষার আমরা আশা করি যে অবসান হতে চলেছে, কারণ ঘরোয়া ক্রিকেটে এ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি এবং ধারাবাহিক। তো আজকে জাতীয় দলের হয়ে ওয়ানডে অভিষেকের দিনটিতে, যেদিন তার থাকার কথা ছিল আসলে সবচেয়ে চাপমুক্ত, সবচেয়ে বড় চাপের জায়গাটিতেই আজকে তাকে মুখোমুখি হতে হয়েছে প্রতিপক্ষের, এবং সেই কাজটি তিনি কিন্তু বেশ দারুণভাবে উতরে গিয়েছেন, এবং সেখান থেকেই আসলে এটুকু বলার সুযোগ রয়েছে যে মোসাদ্দেক হোসেন সৈকত হয়তো বা সামনের দিনের বড় দৌড়ের ঘোড়া হিসেবে আমরা তাকে দেখতে পাবো। দোলা। ইভান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আন্তরিক অভিনন্দন জানাতে চাই মোসাদ্দেক হোসেন সৈকতকে তার চমৎকার অভিষেকের জন্য, এবং আমরা আশা করব যে আজ বাংলাদেশ দল চমৎকার শুরু করেছে এখন পর্যন্ত বোলিংয়ের দেখছি আমরা, এবং আমরা আশা করব যে এর একটা ভালো শেষ আমরা দেখতে পাবো এবং আপনাদেরকে ভালো খবর জানাতে পারবো। একটা বিরতি নিচ্ছি, এবার ফিরে এসে আরো দেখবেন। বৈশ্বিক সক্ষমতা সূচকে এক ধাপ এগোলো বাংলাদেশ, উঠে এলো 106-এ, প্রত্যাশার তুলনায় উন্নতি কম বলছে সিপিডি। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর মরদেহ ঢাকায় আনা হয়েছে। মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সন্ধ্যা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর হান্নান শাহর মরদেহ বিমানবন্দর থেকে মহাখালীর ডিওএইচএসে তাঁর বাসভবনে নেওয়া হয়। সেখানকার জামে মসজিদে কাল সকাল 10টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এছাড়া বাদ জোহর আরেকটি নামাজে জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আগামী পরশু গাজীপুরের কাপাসিয়ার চালাই ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হান্নান শাহকে। হলি আর্টিজানের নিহত জঙ্গিদের মতো কল্যাণপুরে নিহত 9 জনের লাশও বেওয়ারিশ হিসেবে রাজধানীর জুরাইনে দাফন করা হয়েছে। দুপুরে 1:30টার দিকে তাদেরকে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে আঞ্জুমান মফিদুল ইসলাম মুগদা জোনের কর্মকর্তা মোস্তফা কামালের কাছে নিহত জঙ্গিদের লাশ হস্তান্তর করা হয়। গুলশান হলি আর্টিজান হামলার 26 দিনের মাথায় কল্যাণপুরের 5 নম্বর সড়কের তাজ মঞ্জিল নামের ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান স্টর্ম 26-এ নিহত হয় 9 জন। দাবিদার না থাকায় 22 সেপ্টেম্বর গুলশানে নিহত 5 জঙ্গি এবং শেফ সাইফুলের লাশ জুরাইনে দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের বছরের 107 থেকে উঠে এসেছে 106। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে এবছর 138টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। তবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গবেষণা সংস্থা সিপিডি বলেছে যে প্রত্যাশার তুলনায় উন্নতি খুবই কম। অবশ্য আগামীতে আরও বেশি উন্নয়ন আশা করছে সংস্থাটি। বছর ব্যবধানে কতখানি পরিবর্তিত হলো বিশ্ব বিনিয়োগ পরিস্থিতি, এক দেশের সাথে অন্য দেশগুলোর প্রতিযোগিতা এবং সক্ষমতার অবস্থান। 138 দেশের উপর চালানো জরিপে সেই পরিসংখ্যান উঠে এলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে, যা একযোগে প্রকাশ করা হলো 28 সেপ্টেম্বর। মূল্যায়ন করতে গিয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান বলেছেন, উন্নত দেশগুলোর বাইরে বিনিয়োগ করার রক্ষণশীল নীতি এবার প্রভাবিত করেছে প্রতিযোগিতার সূচককে। তবে এমন পরিস্থিতিতেও গেল বছরের চেয়ে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে গিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে এই অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম। আমরা হয়তো হাঁটছি কিন্তু অন্যরা দৌড়াচ্ছে, এটি হচ্ছে এখানে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা হেঁটে এগুচ্ছি কিন্তু অন্যরা যদি দৌড়ায় তাহলে কিন্তু আমরা পিছিয়ে গেলাম। বৈশ্বিক এই প্রতিবেদনে বাংলাদেশ যুক্ত হয় 2001 সালে, যা সমন্বয় করে সিপিডি। এবছর 320টি প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রশ্নপত্রে উত্তর দিয়েছেন 89 জন বড় ও মাঝারি ব্যবসায়ী। 12টি স্তম্ভের ওই প্রশ্নপত্রে যাতে সবচেয়ে খারাপ অবস্থান প্রাতিষ্ঠানিক সক্ষমতায়। অবকাঠামোতেও উন্নতি হয়নি এবছর। দুরবস্থায় উচ্চশিক্ষা, শ্রমবাজার দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্বাস্থ্যের মতো খাতেও। ওই জরিপে দেশের নিরাপত্তা এবং আর্থিক খাতের শৃঙ্খলা নিয়েও ব্যবসায়ীরা খুব বেশি নাম্বার দিতে পারেননি। তবে সব মিলিয়ে এবছর বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 106, যা গেল বছর ছিল 107। আমরা মনে করি যে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এই কারণে যে তারা এই প্রতিবেদন থেকে আমাদের নীতি নির্ধারকরাও কিন্তু একটা সিগন্যাল নিতে পারবেন যে আগামীতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা যদি বাড়াতে হয়, আমাদের যদি উৎপাদনের উপকরণ নির্ভর অর্থনীতি থেকে উৎপাদনশীলতা নির্ভর অর্থনীতিতে উত্তরণ করতে হয়, তাহলে কোন জায়গাগুলোতে আমাদের নজর আরো বেশি দিতে হবে। Switzerland comes in first. গেল 8 বছরের ধারাবাহিকতা এবারও শীর্ষে সুইজারল্যান্ড, বদলায়নি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানও। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির। ফিরে এসে আরো দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে চট্টগ্রামের 1,500 বস্তি, বাড়ছে অপরাধীদের আনাগোনা। বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। রাজধানীর মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে কয়েক হাজার নকল এবং ক্লোন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি এবং র্যাবের যৌথ অভিযানে এসব নকল মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানিয়েছেন, নকল ফোন বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধ কার্যক্রমে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়েও আমদানি করা হচ্ছে এসব ফোন। সেগুলো ঠেকাতেই এই অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন। অভিযানে নকল ও ক্লোন ফোন বিক্রির দায়ে মোট 26.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রামের বাস্তুহারা কলোনি থেকে AK-22 রাইফেল উদ্ধারের পর আবারও আলোচনায় এসেছে নগরীর বস্তিগুলো। কেননা সাম্প্রতিক জঙ্গি হামলার পর বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে এলেও বাইরে রয়ে গেছে এসব বস্তি। ফলে সেখানে কোনো জঙ্গি বা অপরাধী আশ্রয় নিলে তার হদিস বের করা কঠিন। বস্তিগুলো অপরাধের জন্য ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করে সেগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলেছেন সিএমপি কমিশনার। মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে সোমবার বন্দরনগরীর আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ে বাস্তুহারা কলোনিতে পাওয়া যায় AK-22 রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র আর রকেট ফ্লেয়ার। র্যাবের দাবি, কোনো জঙ্গি সংগঠন মজুত করেছিল এসব অস্ত্র। নগরীতে কত বস্তি আছে তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন সংস্থার মতোই সেই সংখ্যা কমপক্ষে 1,500। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলার পর বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হলেও দৃষ্টির আড়ালে থেকে গেছে এসব বস্তি। বস্তিতে কিন্তু ওরা বিভিন্ন পরিচয় থাকে। এখানে হয়তো অনেক জায়গাতে ব্যাচেলারদের দেয় না, কিন্তু যদি একজন মহিলা নিয়ে আসে, পুরুষ হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় থাকে, তাহলে তাদেরকে ধরাটা খুব মুশকিল। কাজে এখন থেকে এই যে নিম্ন আয়ের যে বস্তিগুলো আছে সেখানে আসলে নজরদারি বের করতে হবে এবং কারা থাকে না থাকে। এই বাস্তুহারা কলোনিতে অস্ত্র ও মাদকের আকড়া হয়ে উঠেছে তা স্বীকার করছেন স্থানীয়রাও। অস্ত্র করে পেন্সিলে বেছে, সবকিছু বেছে, এখানে গুড়ি বেছে, বাবা বেছে, গিয়ে বাবা বেছে। যারা বসবাস করতেছে, যারা সাধারণ মানুষ, এদেরকে জিম্মি করে করতেছে সবকিছু। এ ধরনের অপরাধমূলক কাজের আকড়া হিসেবে পরিচিত অনেক বস্তি গড়ে উঠেছে রেলের জায়গায়। বিভিন্ন সময়ে এসব বস্তিতে উচ্ছেদ অভিযান চালানো হলেও সেগুলো আবারও বেদখল হয়ে যায়। উচ্ছেদকৃত জায়গা রক্ষণাবেক্ষণ সহ দখল নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব হচ্ছে প্রকৌশল বিভাগের। আমাদের কাজ আমরা উচ্ছেদ করি। আমরা উচ্ছেদ করে চলে আসলে যদি সেটা ঠিকমতো দখলটা না রাখা হয় তাহলে আলটিমেটলি সেটা তো বেদখল পেয়েই যাবে। নজরদারি না থাকায় এইসব বস্তিতে জঙ্গিদের আশ্রয় নেওয়ার আশঙ্কা আছে। তাই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানান পুলিশ কমিশনারও। বস্তিগুলো আসলেও ভালনারেবল, যে এখানে প্রতিনিয়ত মানুষের কিন্তু আসা যাওয়ার মাধ্যমে পরিবর্তন আছে। গতকালকের ঘটনা নতুন করে আমি বলবো যে স্মরণ করে দিয়েছে যে অতিরিক্তভাবে একটু নজর রাখবার প্রয়োজন আছে বস্তিগুলোতে। আমরা নজর রাখছি। এই নজরদারি গতকালকের ঘটনার পরে আরও বাড়ানো হয়েছে, এটা আরও বাড়ানো হবে।
পাশাপাশি বিভিন্ন বস্তি এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে এখন ব্লক রেড চালানো হচ্ছে বলেও জানান সিএমপি কমিশনার। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে আসার পর দেখবেন সিন্ধু চুক্তি নিয়ে এবার বিশ্বব্যাংকের শরণাপন্ন হলো পাকিস্তান। পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নেওয়ার তাগিদ। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। এবার দেশের বাইরের খবর। ভারতের সাথে করা সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকে গেল পাকিস্তান। পানির প্রবাহ বন্ধে নীলম ও চেনাব নদীর ওপরে ভারত যাতে কোনো স্থাপনা তৈরি করতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে সংস্থাটিকে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে এক বিবৃতিতে বলছে যে পাকিস্তানের কূটনীতিকদের সাথে বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বলছেন যে নিরপেক্ষ অবস্থান থেকে চুক্তির বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আশতার আসাফ আলীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। 1960 সালের 19 সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হয় সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি। জঙ্গি সংগঠন আইএসের হয়ে কাজ করার অভিযোগে স্পেন, বেলজিয়াম ও জার্মানি থেকে 5 জনকে আটক করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারনেটে বেশ কয়েকটি সাইট ব্যবহার করে জঙ্গি সংগঠন আইএসের কর্মী সংগ্রহে কাজ করছিল আটক ব্যক্তিরা, যার মধ্যে বেলজিয়াম ও জার্মানিতে আটক 2 জন ইসলাম ইন স্পেন নামে একটি ফেসবুক পেজ চালাত। ওই পেজের অনুসারী সংখ্যা প্রায় 32,000। দীর্ঘ 55 বছর পর কিউবায় রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য বেছে নেওয়া হয়েছে জেফ্রি ডেলোরেন্টিসকে। তবে রাষ্ট্রদূত নিয়োগে ওবামার এই সিদ্ধান্ত রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাশ করাতে হবে। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে সিনেটে বিরোধিতার মুখে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। ঠান্ডা যুদ্ধের জেরে 1961 সালে কিউবার সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। 2014 সালের ডিসেম্বরে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় দুই দেশ, যাতে 2015 সালের জুলাই মাসে জোড়া লাগে কূটনৈতিক সম্পর্ক। দর্শক, শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরো একবার। কুড়িগ্রামে নিজ ভূমে চিরনিদ্রায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। তিনি আরো কিছুকাল বেঁচে থাকলে আরো মূল্যবান রচনা তার কাছ থেকে আমরা পেতাম। তাকে এখন আমাদের ভালোবেসে যেতে হবে। বাংলাদেশ ভারতের আপত্তিতে পাকিস্তানে হচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত, বলছে ঢাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে IAEA এর সহযোগিতা চায় বাংলাদেশ। ভিয়েনায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বিজ্ঞান মন্ত্রী। Shot, pull it up, it's going high in the air, there's a fielder coming, it's gone over the top. Fielder had no chance of getting in. অভিষিক্ত মোসাদ্দেকের ব্যাটে মান বাঁচল বাংলাদেশের। 209 রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। এই ছিল দর্শক আমাদের নিউজ 24। এরপর স্পোর্টস 24 নিয়ে অপেক্ষা করছেন কনক মাহমুদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।